সেরা। আজকের কাঠ তো খুব একটা ভালো না। না বাবু, কাঠ সব ঠিকই আছে। এই ঠিক আছে, ওজন কর। কতটুকু হলো? বাবু 1 মণ। ঠিক আছে, কাঠটা রেখে আমার কাছে আয়। তোর নাম কি? শাহিন। তোর আব্বার নাম কি? আব্বার নাম মানে 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 কি? আব্বার নামটা বল। জানি না। নিজের আব্বার নামটা জানিস না? এ আবার কেমন কথা? বাড়ি গিয়ে তোর মায়ের সাথে জেনে নিবি। ঠিক আছে বাবু। এই নে ধর। মা, এই টাকাটা রাখো। নানা এখনো আসেনি। না এখন আসেনি তো। আর তোরা তো দেরি হলো যে। যা হাত পা ধুই আয়, আমি তোর জন্য খাবার খুলছি। মা, আমার আব্বার নাম কি? ওই কাঠের মহাজন আমাকে জিজ্ঞেস করছিল, আমি বলতে পারিনি। ওসব ছাড় তো, খেয়ে নে। না মা, তুই যতক্ষণ না বলবো ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। ওসব বকিস নি তো, আগে খেয়ে নে। ও, তুমি আব্বার নাম বলতে পারবে না? তার মানে আমি বাবু, না, আমি কিছু খাবো না। তুমি যতক্ষণ আব্বার নাম না করবা ততক্ষণ আমি কিছু খাবো না। সি, তুমি এমন মা, তোমার মতো মায়ের কাছে আমার থাকতে লজ্জা হয়। যে মা তার ছেলের বাবার নাম করতে পারে না, সে আমার কাছে আমি এক মুহূর্ত থাকবো না। শাহিন, তুই যাসনি মতো যাসনি। শাহিন, তুই যাসনি মতো যাসনি। শাহিন, কি হলো রে মা, তুই এভাবে কাঁদছিস কেন? আব্বা, আমার শাহিন, সেও আমাকে ভুল বুঝে চলে গেল। আমার শাহিন আমাকে ছেড়ে চলে গেল আব্বা। শাহিন চলে গেল? কোন দিকে গেল? এইদিকে আব্বা। কে বাবা তুই একাই জঙ্গলের মাঝে? বাবা, আমি এক হতভাগা, আমার কেউ নেই। মিথ্যা বলছিস কেন? তোর সব আছে। আছে, কিন্তু তাদেরকে ছেড়ে আমি রাগ করে চলে এসেছি। আমি আমার মার কাছে আর কোনোদিন ফিরে যাব না। যে মা তার ছেলের পিতৃত্বের পরিচয় দিতে পারে না, সে মায়ের কাছে আমি আর কোনোদিন ফিরে যাব না। তোর মার কোনো দোষ নেই রে, কিন্তু তুই যেখানে ছিলি সেটা তোর আপন মা না হলেও আপনার থেকে অনেক বেশি। কি বলছেন বীর বাবা? ওটা আমার আপন মা নয়। তাহলে আমার মা কে? তোর মাকে সেটা আমি বলবো না, কিন্তু সময় হলেই তুই সব জানতে পারবি। কিন্তু তুই যে মার কাছে মানুষ হয়েছিস সে কোনো পাপ করেনি। তুই জানিস তোকে মানুষ করার জন্য নিজের দেশটা ত্যাগ করে এই জঙ্গলে এসে বাসা বেঁধেছি, নিজের সুখ বিসর্জন দিয়েছি। এমন তুই বিয়েটা পর্যন্ত করেনি, আর সেই মাকে ছেড়ে তুই চলে এলি। বড় অন্যায় করেছিস। যা এক্ষুনি সেই মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিবা, আর সময় হলেই সব বুঝতে পারবি। হক রাব্বানা। কাঁদিস না, তুই আর কাঁদিস না রে মা, ও ঠিক চলে আসবে। না আব্বা, ও আর কোনোদিন আমার কাছে আসবে না। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অন্যায় করেছি, আমি ভীষণ অন্যায় করেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। ওঠ, তুই যে বাড়ি ফিরে এসেছিস এতে আমি অনেক খুশি হয়েছি। আর কখন আমাকে ছেড়ে যাবি না তো? বল, আমাকে ছেড়ে যাবি না তো? তুই জানিস আমি সব চাই থাকতে পারি,
কিন্তু তোকে ছেড়ে আমি থাকতে পারি না। না মা, তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাবো না। তুমি মহান, তুমি বড় মনের মানুষ। দেখলি তো রে মা, শাইন তোকে ছাড়া কোনোদিনই থাকতে পারবে না। নানু, আয় ভাই, আমার বুকে আয়। অনেক দিন এই জঙ্গলে আসিনি, আজ খুব ভালো লাগছে। আচ্ছা মমিন, আমাকে একটু পানি খাওয়াতে পারবি? আজ অনেক হাঁটাহাঁটি হয়েছে তো, তাই খুব পেপাসা পেয়েছে। সাহেব, এই জঙ্গলের মধ্যে আমি এখন পানি কোথায় পাবো? তাহলে কি আমি পানি খেতে পাবো না? হে জমিদার সাহেব, ওই দেখেন, এই জঙ্গলের মধ্যে একটা ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে। ওইখানে গেলে হয়তো পানি পেতে পারি। আচ্ছা ঠিক আছে, চ দেখি। বাড়িতে কেউ আছো? আপনাদেরকে তো ঠিক চিনলাম না। আমি এখানকার জমিদার, আর এটা আমারই জঙ্গল। এখানে তুমি বাড়ি করেছো, ওই আমাকে তো কিছু জিজ্ঞাসা করোনি। আমরা খুব গরিব মানুষ, জায়গা কেনার সামর্থ্য আমাদের নেই, তাই আপনার জায়গায় আমরা ছোট্ট করে ঘর করে আছি। আপনি যদি বলেন আমরা আজকেই এখান থেকে চলে যাব। না না, চলে যাওয়ার কথা তো আমি বলিনি। তোমার বাড়িতে এক গ্লাস পানি হবে? আমার ভীষণ পেপাসা পেয়েছে। রামিসা, এক গ্লাস পানি লিয়ে আয় তো মা। হ্যাঁ বানছি। মা আমি আসছি তাহলে। তাড়াতাড়ি আসিস কিন্তু। এই বাবু দাঁড়াও। হ্যাঁ, কিছু বলবেন? হ্যাঁ, তোমার এই গলের লকেটটা তুমি কোথায় পেলে? এটা আমি পড়ে পেয়েছি বাবু। মিথ্যা কথা বলছো, সত্যি করে বলে এটা কোথায় পেয়েছো? না বাবু, সত্যি বলছি, এটা আমি পড়ে পেয়েছি। সত্যি তুমি বলছো না? সত্যি কথা না বলে এখনই তোমাকে পুলিশ ধরিয়ে দেবো। বাবু, শুধু এই লকেটটা না, আমি এই ছেলেটাকেও কুড়িয়ে পেয়েছি। তার মানে এটা তো আমার ছেলে। আপনার ছেলে মানে? হ্যাঁ, এই দেখো, এই লকেটে আমার ছবি আছে। তাহলে ওই জঙ্গলে কিভাবে এলো? একদিন আমি বাড়িতে রাত্রিবেলা শুয়ে আছি। এই দরজা খোল, যদি দরজা না খুলিস তাহলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। আমার ছেলেদের গায়ে হাত। দোষ না, তুমি বাবুকে নিয়ে এই জঙ্গলের রাস্তা দিয়ে পালিয়ে যাও, নাহলে ওরা আমাদেরকে শেষ করে দেবে। না, তোমাকে ছেড়ে আমি যাব না, তুমিও চলো। ওইটা শালা পালাইছে। ধর শালাকে, সাল্লুর সাথে পাঙ্গা। হোগো, বাবুকে এখানে রেখে দিই। ওরা যদি আমাদেরকে ধরে ফেলে তাহলে আমরা সবাইকে মেরে ফেলবে। অন্তত আমাদের বংশের প্রদীপটা যদি বেঁচে থাকে। তাহলে তুমি তাই করো। হে আল্লাহ, আমি আমার বাচ্চাকে তোমার ভরসায় রেখে গেলাম, তুমি ওকে রক্ষা করো। ওই দাঁড়া বলছি, দাঁড়া, নইলে কিন্তু আমি গুলি করবো। বস, শালা পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? ধরা তো একদিন একদিন পড়তেই হবে। চল। ঘুরে এসে দেখি সেখানে আমার ছেলে আর নেই। এই সেই আমার আরেনের ছেলেরা আসি। না, এই ছেলে আমার, এই ছেলে আমি কাউকে দেবো না। মা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না।
বাবু, ওরা মা ছেলে কোনোদিনই আলাদা হয়ে থাকতে পারবে না। আমিও চাই না ওরা আলাদা থাকুক। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এ আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। আমি জানবে এটা আমার হারানো স্ত্রী, আর রাহাত জানবে ওটা ওর মা। তাহলে ওদেরকে আর কোনোদিনই আলাদা হতে হবে না। মা, তুই কি বলছিস? তুমি যে ভালো বোঝো তাই করো, আমার কোনো আপত্তি নেই। তাহলে কি আমার আর কোনো আপত্তি থাকতে পারে? তোরা সুখী হোস মা। আপনি কোথায় যাচ্ছেন? আজ থেকে আপনি আমাদের সঙ্গেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আছি তাদের জন্য প্রতিবারের মতো আমি আজকে আরেকটি চাকরির নিউজ নিয়ে হাজির হলাম। আচ্ছা, তো আজকে একটি ভিন্ন ধর্মী আলোচনা নিয়ে আমরা হচ্ছে যে কথা বলবো। সেটি হচ্ছে যে ফ্রিল্যান্সিংয়ে আপনার কি বলে, ফ্রিল্যান্সিংয়ে নামার আগে যে 5টি বিষয় লক্ষ্য রাখতে হবে, এই ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো। আপনারা চাইলে প্রতিবেদন দিয়ে দেখে আসতে পারেন। আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। তো প্রতিবেদনটিতে কি বলা আছে চলুন বিস্তারিত জানি। বাংলাদেশের এখন অনেক তরুণ তরুণী চাকরির বাইরে বিকল্প কর্মসংস্থান খুঁজছেন। মানে আপনারা জানেন যে বাংলাদেশের আসলে যে চাকরির যে অবস্থা, তো এই অবস্থায় আসলে বিকল্প না খোঁজার কোনো কারণ নেই। কারণ বাংলাদেশের লাখ লাখ মানুষ আসলে প্রত্যেক দিন আপনার অনার্স মাস্টার্স তারপরে হচ্ছে গ্রাজুয়েট হয়ে বের হচ্ছে, কিন্তু তাদের আসলে কিন্তু কোনো চাকরি কর্মসংস্থান কিন্তু তাদের ওইভাবে করে দেওয়া হয় নাই। কেউ অফিসের ধরা বাঁধা নিয়মে ক্লান্ত, কেউ বা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পান। মানে কেউ হচ্ছে যে যেমন ধরেন আপনার কারো একটা আন্ডারে চাকরি করলে যা হয় আর কি, যে সকাল 6টার সময় আর কি অফিসে যেতে হয়, তারপর হচ্ছে যে বিকাল 4টা 5টা, কারো বা 10টা 12টা, এই সময়টাতে কিন্তু বাসায় ফিরতে হয়। তো এই একঘেয়েমি জীবনটা কিন্তু সবসময় আর ভালো লাগে না। এটা কিন্তু একটা একঘেয়েমি জীবন, এটা সবসময় আর কি ভালো লাগে না। তো অনলাইনে কাজের সুযোগ বেড়ে যাওয়ায় তাদের কাছে ফ্রিল্যান্সিং হয়ে উঠেছে সব ভরসা। অনলাইনে কাজের সুযোগ বেড়ে যাওয়াতে তাদের কাছে একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে কি অনলাইনে ফ্রিল্যান্সিং করা। তবে ফ্রিল্যান্সিং মানে শুধু বাড়িতে বসে কাজ করা নয়, এটা নিয়ে নিজের ব্যবসা শুরু করার মতো এক চ্যালেঞ্জ। তবে ফ্রিল্যান্সিং মানে শুধু চ্যালেঞ্জ। ঠিকভাবে পরিকল্পনা না করলে এই স্বাধীন জীবন দ্রুতই অনিশ্চয়তার বদলে যেতে পারে। আপনারা জানেন যে ফ্রিল্যান্সিং কিন্তু আসলে এতটাও ইজি বা এতটাও সহজ কোনো কাজ না। ফ্রিল্যান্সিং একটি কঠোর হার্ডওয়ার্ক, পরিশ্রমের একটি কাজ। আপনি যদি দিনে প্রচুর পরিমাণে একটা সময় যদি এর পিছনে দিতে পারেন, তাহলে সে আপনাকে ফিডব্যাকটা দিতে পারবে। আর যদি আপনি ভাবেন যে না, আমি হচ্ছে আমার পাড়া প্রতিবেশী একজনে ফ্রিল্যান্সিং করে, তো আমি তার দেখে সে টাকা ইনকাম করে, তো এটা দেখে মূলত আমি হচ্ছে এখানে আসছি। তাই শুরু করার আগে কিছু বিষয় ভেবে নেওয়া জরুরি। বিশ্বের অন্যতম অনলাইন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আপওয়ার্কে 2025 সালে এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন বিশ্বজুড়ে দক্ষ
জ্ঞান ভিত্তিকর্মীর প্রায় 28% ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করছে। আবার পূর্ণকালীন চাকরিতে থাকা 36% কর্মী ভবিষ্যতে ফ্রিল্যান্সিংয়ে নামার কথা ভাবছে। বাংলাদেশ ও প্রবণতা বাড়ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভাগের তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত ফ্রিল্যান্সিংয়ের সংখ্যা এখন 6 লাখের বেশি। ভাবা যায়?
আছে ঘর ও মন রে ঘনে কল ঝড় ঝড় আমি কি করে বাস করিব সে আমার মন কারেন্ট চলে গেল বরে হায় হায় আমার মন তোরে পারলাম না বোঝাইতে রে তুই সে আমার মন সোনা দিয়া বান্ধাই আছে ঘর ও মন রে ঘনে কল ঝড় ঝড় আমি কি করে বাস করিব বিশাল রোদ Oh